Hello everyone. So if you have watched the earlier videos the last week, you have come to know that in the last week I had briefly discussed about the basic features of splitting and how to split a complex sentence. And this week in this video I am going to discuss some important aspects of splitting of compound and simple sentences. সো এই যে ভিডিওটা এতে কিন্তু আমরা কম্পাউন্ড সেন্টেন্স এবং সিম্পল সেন্টেন্সের স্প্লিটিং কিভাবে হয় সেটা একটু দেখার চেষ্টা করব। তো তার আগেই যে বেসিক ফিচারগুলো বলেছিলাম তার কয়েকটা পয়েন্ট আমি তোমাদের একটু মনে করিয়ে দিতে চাই, উইচ আর ভেরি এসেন্সিয়াল টু স্প্লিট এনি সেন্টেন্স ইন্টু দি সিম্পল সেন্টেন্সেস। তার মধ্যে কিছু জিনিস রয়েছে, যেমন প্রথমেই বলেছিলাম যে কমপ্লেক্স আর কম্পাউন্ড এই দুটো সেন্টেন্সে যেহেতু লিঙ্কার দ্বারা জয়েন করা হয় বা কনজাংশন দ্বারা জয়েন করা হয়, তাহলে ফার্স্ট অফ অল আমাদের লিঙ্কারগুলোকে আইডেন্টিফাই করতে হবে স্প্লিট করার জন্য। এটা প্রথমে মনে রাখবে। ফার্স্ট অফ অল উই হ্যাভ টু আইডেন্টিফাই দি লিঙ্কার্স ইন অর্ডার টু স্প্লিট, সেটা কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে প্রথম পয়েন্ট। সেকেন্ড ওয়ান দ্যাট ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট উই নিড টু আইডেন্টিফাই দি সাবজেক্ট অ্যান্ড দি টেন্স অফ দি সেন্টেন্স। তাহলে সাবজেক্ট এবং টেন্স বাক্যের অবশ্যই আমাদেরকে নির্ণয় করতে হবে বা বুঝে নিতে হবে, কিছু কিছু ক্ষেত্রে এগুলো খুব ভীষণ প্রয়োজনীয় হয়। The last but not the least, we need to find out or we need to actually identify the sequence, অর্থাৎ দুটো বাক্যে আমরা যখন স্প্লিট করব আমাদের অর্ডারটা বুঝে নিতে হবে কোন বাক্যটা আগে বসবে কোনটা পরে বসবে। বিকজ আমরা যদি অর্ডারটা ঠিকঠাক না ফলো করতে পারি, if we are not able to follow the actual order, then the sequence won't be that much perfect. ঠিক আছে, এই পয়েন্টগুলো যদি আমরা মনে রাখতে পারি, we can definitely split any sentence into simple sentences. তাহলে আজকে যে প্রথমেই শুরু করব, লেটস বিগিন উইথ দি স্প্লিটিং অফ কম্পাউন্ড সেন্টেন্স। তো দেখো একদম প্রথমেই আমি লিখে দিয়েছি প্রবাবল লিঙ্কার্স। একটা কম্পাউন্ড সেন্টেন্স যে জয়নিং হয় তার কিছু প্রবাবল লিঙ্কার্স রয়েছে, যেমন অ্যান্ড, বাট, সো, অর, ইয়েট, দেয়ারফর। এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে এগুলোই কি একমাত্র লিঙ্কার? নো, দেয়ার আর মেনি মোর লিঙ্কার্স দ্যাট ইউ উইল বি ফাইন্ডিং। আরও অনেক লিঙ্কার রয়েছে যেগুলো তোমরা করতে গিয়ে হয়তো পাবে। এগুলো মেজর, এগুলো দিয়েই কিন্তু মেনলি কম্পাউন্ড সেন্টেন্সে জয়নিং করা যায় বা হয়। তো দেখো আমি এক্সাম্পল কিছু শর্ট আউট করেছি তোমাদের স্প্লিটিংয়ের জন্য, সেগুলো থ্রু আমি বোঝানোর চেষ্টা করব। লুক অ্যাট দ্য ফার্স্ট এক্সাম্পল। বলছে হি এমড অ্যাট সাকসেস সো হি ওয়ার্কড হার্ড। তো একদম প্রথমেই আমি যেটা বলেছিলাম উই হ্যাভ টু আইডেন্টিফাই দি লিঙ্কার। তাহলে এখানে লিঙ্কারটা আমি আইডেন্টিফাই করে দিয়েছি, সার্কেল করে দিয়েছি সো। তাহলে এই কম্পাউন্ড সেন্টেন্সের স্প্লিটিং হচ্ছে সব থেকে সহজ, দ্য ইজিয়েস্ট অফ অল। কেন বলছি দেখো, এক্ষেত্রে কেবলমাত্র তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে লিঙ্কারটা আর সিকোয়েন্সটা বুঝে নিতে হবে, তাহলেই কিন্তু আমাদের আর কিচ্ছু বোঝার থাকে না, শুধুমাত্র একটা ফুল স্টপ ব্যবহার করলে আমরা করতে পারি। আর বেশিরভাগ ক্ষেত্রে সিকোয়েন্সটা কিন্তু ঠিকঠাকই দেওয়া থাকে, অর্থাৎ এখানে সিকোয়েন্স পরিবর্তনেরও সেভাবে প্রয়োজন হয় না। দেখো তেমনভাবেই লেখা আছে হি এমড অ্যাট সাকসেস, শুধুমাত্র শোটাকে ওমিট করে আই হ্যাভ ইউজড আ ফুল স্টপ, হি ওয়ার্কড হার্ড। ফর দ্যাট এটা কম্পালসারি নয়, চাইলে তোমরা ব্যবহার করতে পারো, নাও করতে পারো। Look at the second sentence. Sir J.C. Bose was a scientist and he was the first to invent the radio. So identify করেছো লিঙ্কারটা অ্যান্ড ফুল স্টপ দাও, স্যার জেসি বোস ওয়াজ এ সায়েন্টিস্ট, হি ওয়াজ দ্য ফার্স্ট টু ইনভেন্ট দি রেডিও। পরেরটাও দেখো, মিস্টার ঘোষ স্টার্টেড আর্লিয়ার, মিস্টার ঘোষ অনেক আগে শুরু করেছিলেন, ইয়েট হি ওয়াজ লেট টু রিচ দি প্ল্যাটফর্ম, তবুও তিনি প্ল্যাটফর্মে পৌঁছতে পারেননি। ফুল স্টপ দাও, আইডেন্টিফাই লিঙ্কার আইডেন্টিফাই করেছো, ইয়েট মিস্টার ঘোষ স্টার্টেড আর্লিয়ার, full stop, he was late to reach the platform. Come to the next one. Complete your home tasks or you will be punished. So দেখতেই পাচ্ছ দুটো বাক্য স্পষ্ট দেখা যাচ্ছে, শুধুমাত্র আমরা লিঙ্কারটাকে এখানে অমিট করব বা কনজাংশনটাকে অমিট করব। Complete your home tasks, full stop, you will be punished. Look at the fifth one. I was ill 6 months back, therefore I could not do well in the examination. So the first sentence, I was ill 6 months back, full stop. Next sentence, I could not do well in the examination. Look at the last sentence of compound sentence. It was raining heavily, ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিল, বাট সি অ্যাটেন্ডেড দি মিটিং, তবুও সে মিটিং অ্যাটেন্ড করেছিল। সো ইট ওয়াজ রেইনিং হেভিলি, আমরা আইডেন্টিফাই করেছি লিঙ্কার, ফুল স্টপ, সি অ্যাটেন্ডেড দি মিটিং। সো এইভাবে কম্পাউন্ড সেন্টেন্সের স্প্লিটিং কিন্তু খুব সহজেই আমরা
করতে পারবো যদি আমরা লিঙ্কার বা কনজাংশনটা আইডেন্টিফাই করতে পারি। ওকে, নাও লেটস কাম টু দ্য স্প্লিটিং অফ সিম্পল সেন্টেন্সেস। এবার প্রশ্ন তোমাদের মনে জাগতেই পারে যে আমরা তো যখন স্প্লিট করছি আমরা তো সিম্পল সেন্টেন্সেই স্প্লিট করছি, তো আবার সিম্পল সেন্টেন্সকে আবার কিভাবে স্প্লিট করা যায়। দেখো আমরা জয়েনিং যখন করি, সিম্পল সেন্টেন্সে জয়েনিং করেছি, উই হ্যাভ জয়েন টু অর মোর সেন্টেন্সেস ইন্টু সিম্পল সেন্টেন্সেস। তাহলে যেক্ষেত্রে জয়েনিং হয় আমি বলেইছি যে স্প্লিটিং ইজ জাস্ট অপোজিট আ প্রসেস অফ জয়েনিং। স্প্লিটিং ইজ জাস্ট অপোজিট টু জয়েনিং অ্যান্ড জয়েনিং ইজ অপোজিট টু স্প্লিটিং। তাহলে যার জয়েনিং হয় তার স্প্লিটিং কিন্তু হবেই। তো আমি কয়েকটা নিয়ম এখানে স্পেসিফাই করে তোমাদের বোঝানোর চেষ্টা করব, তার পয়েন্টগুলো আমি নোট আউট করেছি। দেখো সবার প্রথম পয়েন্ট নোট আউট করেছি এর দাগ দিয়ে, একটু অস্পষ্ট মনে হচ্ছে, দেখে নাও। অ্যাডজেক্টিভস বা পার্টিসিপেল অ্যাডজেক্টিভস যুক্ত বাক্যের ক্ষেত্রে ব্যাপারটা কীরকম। কোনো বাক্যে যদি আমরা কোনো অ্যাডজেক্টিভ পাই বা পার্টিসিপেল অ্যাডজেক্টিভ পাই, সেই ক্ষেত্রে আমরা এই নিয়ম ফলো করে করতে পারি। দেখো আই স আ উন্ডেড, উন্ডেড এই শব্দটা কিন্তু পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। কেন? তোমরা যদি পার্টিসিপেল অ্যাডজেক্টিভ সম্পর্কে জানো তাহলে তোমরা স্পষ্টই বুঝতে পারছো, ওয়েন যখন একটা ভার্ব অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে, যখন একটা ভার্ব অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে তখন তাকে কিন্তু পার্টিসিপেল অ্যাডজেক্টিভ বলা হয়। তো উন্ড মানে হচ্ছে আঘাত বা আঘাত দেওয়া, সো উন্ডেড ইজ এ পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। তাহলে আই স আ উন্ডেড সোলজার ইন দ্য হসপিটাল। কীভাবে এটাকে করব? শুধুমাত্র উন্ডেডটাকে আমরা সেপারেট করে নেব। আই স আ সোলজার ইন দ্য হসপিটাল, সোলজারটা কেমন ছিল? উন্ডেড ছিল, হি ওয়াজ উন্ডেড। পরের বাক্যটা দেখো, মিস্টার বোস এনজয়েড আ ডেলিসিয়াস লাঞ্চ ইয়েস্টারডে। এখানে ডেলিসিয়াস ইজ জাস্ট অ্যান অ্যাডজেক্টিভ, ইট ইজ নট আ পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। আমি বলেছি অ্যাডজেক্টিভ বা পার্টিসিপেল অ্যাডজেক্টিভ দুটোর ক্ষেত্রেই একই রকম হবে। তাহলে দেখো ডেলিসিয়াস শব্দটাকে আমি সরিয়ে নিলাম। মিস্টার বোস এনজয়েড আ লাঞ্চ ইয়েস্টারডে, লাঞ্চটা কেমন ছিল? দ্যাট ইট ওয়াজ ডেলিসিয়াস, লাঞ্চটা ছিল ডেলিসিয়াস। আমরা প্রয়োজনে দ্য লাঞ্চ করতেও পারি, কোনো অসুবিধা নেই। লুক অ্যাট দ্য থার্ড ওয়ান, দ্য গার্ল, দ্য লিটল গার্ল ইজ প্লেয়িং উইথ এ টকিং ডল। দ্য লিটল গার্ল ইজ প্লেয়িং উইথ এ টকিং ডল, এটাও কিন্তু পার্টিসিপেলের উদাহরণ, পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। দেখো কি বলছে, দ্য লিটল গার্ল, আমরা টকিংটাকে সাইড করে নিই, দ্য লিটল গার্ল ইজ প্লেয়িং উইথ এ ডল, ইট ইজ টকিং। কারণ ইজ কেন দিলাম? দেখো বাক্যটা প্রেজেন্টে লেখা রয়েছে। আগেরটাতে দেখো ইট ওয়াজ ডেলিসিয়াস কেন বলেছি? কারণ বাক্যটা পাস্টে রয়েছে। এই জন্য আমি বলেছিলাম ওয়েন ইউ আর স্প্লিটিং আ সেন্টেন্স ইন্টু টু অর মোর সেন্টেন্সেস ইউ মাস্ট আইডেন্টিফাই দি টেন্স, সেটা প্রেজেন্টে, পাস্টে না ফিউচারে। আচ্ছা পরের নিয়মে চলে যাই। প্রেজেন্ট পার্টিসিপেল বা পারফেক্ট পার্টিসিপেল যুক্ত বাক্যের ক্ষেত্রে কীরকম? বলছে টেকিং অ্যান আমব্রেলা, একটা ছাতা নিয়ে সি স্টার্টেড হার জার্নি, একটা ছাতা নিয়ে সে তার যাত্রা শুরু করলো। তাহলে বাক্যটা কিসে রয়েছে? হুইচ টেন্স ইজ দিস? পাস্ট। তাহলে একটা ছাতা নিয়ে সে যাত্রা শুরু করলো, এটাকে যদি দুটো বাংলা বাক্যে ভাঙি কী হবে? সে একটি ছাতা নিল, সে তার যাত্রা শুরু করলো। তাহলে সি টুক অ্যান আমব্রেলা, ফুল স্টপ, সি স্টার্টেড হার জার্নি। সি টুক অ্যান আমব্রেলা, সি স্টার্টেড হার জার্নি। পরেরটাও দেখো একই রকম বাক্য রয়েছে, শুধু একটু ফর্মটা আলাদা। হ্যাভিং, আর আগেরটা প্রেজেন্ট পার্টিসিপেল ছিল। হ্যাভিং রেড দি লেটার, চিঠিটি পড়ে, হি ক্রাইড ইন জয়, সে আনন্দে চিৎকার করে উঠল। হ্যাভিং রেড দি লেটার, চিঠিটি পড়ে সে আনন্দে চিৎকার করে উঠলো, এটা কিন্তু পারফেক্ট পার্টিসিপেলের উদাহরণ। তো এক্ষেত্রে বাক্যটা কি হচ্ছে দেখো, তাহলে আমি বাংলায় ভাবি, চিঠিটি পড়ে সে আনন্দে লাফিয়ে উঠলো বা আনন্দে চিৎকার করে উঠলো, তাহলে দুটো বাক্য কী হবে? সে চিঠিটি পড়লো, হি রেড দি লেটার পাস্টে, পরের বাক্য সে আনন্দে চিৎকার করে উঠলো, হি ক্রাইড ইন জয়। ওকে, কাম টু দ্য নেক্সট পয়েন্ট, ইনফিনিটিভ। আই হোপ ইউ অল রিমেম্বার হোয়াট অ্যান ইনফিনিটিভ ইজ। ইনফিনিটিভ কি না, টু প্লাস মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম যুক্ত হয়েই কিন্তু ইনফিনিটিভ হয়। দেয়ার আর মেনি টাইপস অফ ইনফিনিটিভস, আমরা সেটা নিয়ে আলোচনা করবো না এখন। একটা বাক্য যেখানে ইনফিনিটিভের ব্যবহার রয়েছে, অর্থাৎ টু প্লাস মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেই বাক্যগুলোকে যখন আমরা স্প্লিট করব, কিভাবে করব একটু দেখে নেব। বলছে এক্সাম্পল দেখো, লুক অ্যাট দ্য ফার্স্ট এক্সাম্পল, ইট ইজ ইউর ডিউটি, এটা তোমার কর্তব্য, টু লুক আফটার ইউর পেরেন্টস, তোমার পিতামাতাকে যত্ন করা বা তাদের দেখাশোনা করা, ইট ইজ ইউর ডিউটি। তাহলে এখানে দুটো বাক্য যদি বলি কি হবে না, বলছে
ইউ শুড লুক আফটার ইউর পেরেন্টস, তোমার উচিত তোমার পিতামাতার যত্ন নেওয়া বা দেখাশোনা করা। ইট ইজ ইউর ডিউটি, এটাকেই যখন আমরা জয়েন করব, ইট ইজ ইউর ডিউটি টু লুক আফটার ইউর পেরেন্টস। এখানে শুডের পরিবর্তে ইফ ইউ উইশ ইউ ক্যান ইউজ মাস্ট, তোমরা মাস্টও ব্যবহার করতে পারো। রবিন কেম টু মাই হাউস, রবিন আমার বাড়িতে এসেছিল টু উইশ মি হ্যাপি বার্থডে। তাহলে আগে একটা জিনিস, আগের বাক্যটাতেও দেখো আমরা কিন্তু ইনফিনিটিভের যে টুটা সেটাকে অমিট করে ফেলেছি, অর্থাৎ সেটাকে বাদ দিয়েছি স্প্লিট করার জন্য, কারণ টু ব্যবহার করে জয়েন করেছিলাম। তাহলে যেই শব্দটা ব্যবহার করে আমরা যোগ করেছিলাম সেই শব্দটাকে বাদ দিলে তবেই কিন্তু আমরা স্প্লিট করতে পারবো। সো ইন কেস অফ ইনফিনিটিভ উই হ্যাভ টু অমিট অর উই হ্যাভ টু রিমুভ দি ওয়ার্ড টু, টুটাকে আমাদের বাদ দিতে হবে। তাহলে রবিন কেম টু মাই হাউস টু উইশ মি হ্যাপি বার্থডে। তাহলে রবিন কেম টু মাই হাউস, রবিন আমার বাড়িতে এসেছিল, হি ওয়ান্টেড টু উইশ মি হ্যাপি বার্থডে, সে আমাকে হ্যাপি বার্থডে উইশ করতে চেয়েছিল। আশা করি বুঝতে পারছো। কাম টু দি নেক্সট সেন্টেন্স, নেক্সট টপিক। বলছে বিং যুক্ত বাক্যের ক্ষেত্রে, বিং আমরা কখনো কখনো দেখেছি, সামটাইমস উই হ্যাভ সিন দ্যাট সাম সিম্পল সেন্টেন্সেস আর জয়েন্ড ইউজিং বিং। বিং মানে কারণে, কারণে। তো বিং যখন থাকবে তখন সেই বাক্যগুলোকে কি করে স্প্লিট করবে একটু দেখে নাও। বিং টায়ার্ড, অর্থাৎ টায়ার্ড বলতে ক্লান্ত, ক্লান্ত হওয়ার কারণে সি কুড নট পারফর্ম ওয়েল, সে কিন্তু ভালো পারফর্ম করতে পারেনি। বাক্যটা বুঝে নাও, কুড নট পারফর্ম ওয়েল, টায়ার্ড। তাহলে এই বাক্যটার টেন্স আমাদেরকে কিন্তু আগে আইডেন্টিফাই করতে হবে, এবং সবথেকে ইম্পর্টেন্ট এই যেহেতু বিং যুক্ত করে, বিং অ্যাড করে আমরা বাক্যটা জয়েন করেছিলাম বা জয়েন করা হয়, তাই বিংটাকে আমাদের এখানে রিমুভ করতে হবে। তাহলে ক্লান্ত হওয়ার কারণে সে পারফর্ম ভালো করতে পারেনি, তাহলে সে ক্লান্ত ছিল এটা বোঝানো হচ্ছে। তাহলে সি ওয়াজ টায়ার্ড, দিস ইজ দ্য ফার্স্ট সেন্টেন্স, সি কুড নট পারফর্ম ওয়েল। লুক এট দ্য সেম কাইন্ড অফ সেন্টেন্স, বিং ডিসস্যাটিসফাইড, অসন্তুষ্ট হওয়ার কারণে প্রবীর রিজাইন্ড দ্য জব, প্রবীর তার চাকুরি বা কাজ ছেড়ে দিল। তাহলে প্রবীর ডিসস্যাটিসফাইড ছিল, প্রবীর ওয়াজ ডিসস্যাটিসফাইড, হি রিজাইন দি জব। খুবই সহজ বাক্য। তাহলে আমরা বিংগুলোকে এখানে অমিট করব এবং তার পরিবর্তে আমরা সাবজেক্টটা নিয়ে আসব। চলো তারপরের পয়েন্ট দেখি। লেটস কাম টু সি দি নেক্সট পয়েন্টস। নাউন ইন অ্যাপোজিশন, নাউন ইন অ্যাপোজিশনের ক্ষেত্রে বলতে আশা করি তোমরা জয়নিংয়ের সময় দেখেছো ইন দি লাস্ট ইয়ার দ্যাট নাউন ইন অ্যাপোজিশন বলতে যখন কি হয়, অর্থাৎ নাউন ইন অ্যাপোজিশন বলতে কি না, যখন একটা নাউন এর পাশেই আরও একটা নাউন ব্যবহার হয় এবং দুটো একই কাজকে ব্যাখ্যা করে। হোয়েন ওয়ান নাউন সিটস জাস্ট আফটার দি ফার্স্ট নাউন, তাহলে দুটো নাউন একটা আরেকটাকে কি করছে, কোয়ালিফাই করছে, দুটোই নাউন, এবং পরে তার সম্পর্কে আমরা বাক্যটাকে ব্যাখ্যা করছি। দেখো কি বলছে, সেক্ষেত্রে কি করব, বাক্যগুলো জয়েন কিভাবে করা হয় না, কমা ব্যবহার করে, ইউজিং কমা। মিস্টার ভৌমিক, মাই টেনেন্ট, এই দুটোই কিন্তু নাউন। তাহলে এই যে মাই টেনেন্ট এটা হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন, কারণ মিস্টার ভৌমিক এটা হচ্ছে প্রথম যে নাউন বা সাবজেক্ট, তার পাশে মাই টেনেন্ট এটা কিন্তু নাউন ইন অ্যাপোজিশন। তাহলে মিস্টার ভৌমিক তিনি হচ্ছেন আমার যে ভাড়াটে, পেজ দি রেন্ট রেগুলারলি, তিনি তার ভাড়া প্রতিনিয়ত বা রেগুলার চুকিয়ে দেন বা পেমেন্ট করে দেন। তাহলে বাক্যটা কীভাবে লিখব, মিস্টার ভৌমিক ইজ মাই টেনেন্ট, ফুল স্টপ, হি পেজ রেন্ট রেগুলারলি। একই রকমভাবে পরেরটা আসো, রবীন্দ্রনাথ এ পোয়েট, তাহলে রবীন্দ্রনাথ এটা একটা নাউন, তাকে কোয়ালিফাই করছে আরেকটা নাউন, এ পোয়েট, রিসিভড নোবেল প্রাইজ ইন 1913। তাহলে বাক্যটা কী হবে, আগে আমরা বাক্যের টেন্সটা আইডেন্টিফাই করবো। দেখো আগের বাক্যে অ্যাজ দি লাস্ট সেন্টেন্স ওয়াজ ইন প্রেজেন্ট টেন্স, সো দ্য হোল splitting has been done in present tense, but this sentence is in past tense, so the splitting will be done in past. Rabindranath was a poet, he received Nobel Prize in 1913. আমরা লাস্ট পয়েন্ট দেখে নেওয়ার চেষ্টা করব হচ্ছে অ্যাডভার্বিয়ালস যুক্ত বাক্যের ক্ষেত্রে। অ্যাডভার্বিয়ালস বলতে দেখো, যদি দেখো আনফরচুনেটলি,
ly যুক্ত বাক্যগুলো মেনলি কিন্তু অ্যাডভার্ব হিসাবেই কাজ করে। তো এই ধরনের যদি কোনো বাক্য থাকে, আনফর্চুনেটলি হি মেট অ্যান অ্যাক্সিডেন্ট, তারপরে বাক্যটা দেখো দে উড সার্টেনলি উইন দ্য ম্যাচ, এই বাক্যগুলো এই আনফর্চুনেটলি বা সার্টেনলি দে আর ইউজড অ্যাজ অ্যান অ্যাডভার্বিয়াল। এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা কি করব না, আমরা আগে ওই অ্যাডভার্বিয়ালটাকে আইডেন্টিফাই করব এবং সেই অ্যাডভার্বিয়ালের অ্যাডজেক্টিভ ফর্মটা আমাদের এখানে ব্যবহার করতে হবে স্প্লিটিংয়ের জন্য। কীরকম? তাহলে দেখো হি মেট অ্যান অ্যাক্সিডেন্ট, সে একটা দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল, এটা দুর্ভাগ্যজনক ছিল। তাহলে আনফর্চুনেটলির অ্যাডজেক্টিভ ফর্ম আমরা এখানে ব্যবহার করছি, উই আর ইউজিং দি অ্যাডজেক্টিভ ফর্ম অফ আনফর্চুনেটলি। তাহলে হি মেট অ্যান অ্যাক্সিডেন্ট, তাহলে এই ক্ষেত্রে আমরা দেখছি কি সবসময় যে মূল বাক্যটা, সেই মূল বাক্যটা প্রথমে চলে আসছে এবং তারপরে অ্যাডভার্বিয়ালের যে অ্যাডজেক্টিভ ফর্মটা আমরা বাক্যে ব্যবহার করছি। তাহলে হি মেট অ্যান অ্যাক্সিডেন্ট, ইট ওয়াজ আনফর্চুনেট। লুক অ্যাট দি নেক্সট সেন্টেন্স, দে উড সার্টেনলি উইন দ্য ম্যাচ। তাহলে সার্টেনলিটাকে আমরা এখান থেকে রিমুভ করে দিলাম মনে করো। তাহলে দে উড উইন দ্য ম্যাচ ফুল স্টপ, ইট ইজ সার্টেন। কেন ইট ইজ সার্টেন? কারণ এখানে ফিউচার টেন্সের কথা বলা হয়েছে, আর আগেরটাই পাস্টের কথা বলেছিল, তাই এটা নিশ্চিত যে তারা ম্যাচটা জিতবে। সো এটাই আমাদের মোটামুটি স্প্লিটিংয়ের তোমাদের সাথে যা ব্যাখ্যা করার ছিল বা আলোচনা করার ছিল স্প্লিটিং নিয়ে, এটুকুই আলোচনা ছিল। আমরা অলরেডি কমপ্লেক্স, কম্পাউন্ড এবং সিম্পল সেন্টেন্সের যত রকমের মোটামুটি স্প্লিটিং হতে পারে আমি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। হোপ দিস ভিডিওস উইল বি হেল্পফুল ইন আন্ডারস্ট্যান্ডিং হোয়াট স্প্লিটিং ইজ। থ্যাংক ইউ।